মানিকচকে খেলার মাঠ, তার উদ্বোধন হচ্ছে শূন্যে গুলি চালিয়ে। অফিসিয়াল না, যে গান স্যালুট হচ্ছে তা কিন্তু না, সরকারি ব্যবস্থা না, বেআইনি অস্ত্র, হিম্মত দেখাও, গুলি চালাও। এই গুলি চালিয়ে তপধ্বনি করে খেলা শুরু করো, মানে গুলি বোমা বন্দুক হরবাকত। তৃণমূলের নেতাদের আমলে গুলি বোমা বন্দুকের রাজত্ব পশ্চিমবাংলায়। দিদি, যে ইট কাঠ পাথরের জঙ্গল ক্রমশ বাড়ছে, এবং শহর কলকাতায় না, শহর কলকাতার বাইরে কেবলমাত্র আরবান এলাকাতে না, এবং শুধু বেআইনি 5 ফুট রাস্তায় 5 তলা বাড়ি, জলা ভরিয়ে দেওয়া হচ্ছে, জঙ্গল কাটা হচ্ছে। এই করতে করতে উনি উত্তরবঙ্গে গেছেন। উত্তরবঙ্গে খোঁজ নিন, লাটাগুড়ির জঙ্গলেই হোক আর আশপাশের যে কোনো জায়গাতেই হোক, জঙ্গলের মধ্যে ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাট বাড়ি। শহরের লোকেদেরকে আমন্ত্রণ করা হচ্ছে, কিনে নাও। যেমন বাংলো থাকে তেমন লাটাগুড়ির জঙ্গলে জঙ্গল কেটে হাসিল করে যেখানে হবার কথা নয় সেখানে ফ্ল্যাট বাড়ি। সব পিছনে তৃণমূলের নেতারা, সবগুলোর পিছনে তৃণমূল নেতারা। হোমস্টেটা অন্য জিনিস, হোমস্টে যা থাকলো থাকলো, আর হোমস্টের বাইরে বিশাল বিশাল অট্টালিকা এবং বিক্রয়যোগ্য হাউজিং যেভাবে গড়ে উঠছে। মুখ্যমন্ত্রী গেছেন, এটা পারলে বার্তা দিন। কোটি কোটি টাকা তৃণমূলের নেতাদের ইনভেস্ট করা হয়েছে ওখানে, কোটি কোটি টাকা, 100 কোটি টাকা। ভেঙে দেওয়ার ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রী তো আপনি মুখে বলে চলে আসলেন কেন হচ্ছে অ্যাকশন নিন। এসএলএসটির চাকুরি প্রার্থীরা এবং চাকুরিরতরা তারা বিক্ষোভ করছেন, এবং জাস্টিফাইড বিক্ষোভ। প্রশাসন তা মানতে চায় না, পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করতে চায়। দুর্নীতি করবে সরকার, ক্ষতি হবে মানুষের, আর মানুষ প্রতিবাদ করতে পারবে না, তাকে তুলে নিয়ে যাওয়া হবে, কখনো চলতে পারে না। এসএলএসটির ওদের দাবি তো যথার্থ। যারা চাকরি করছে তারা যোগ্য অথবা অযোগ্য, এটা ভাগ করে দেওয়াটা জরুরি। বেশিরভাগ যোগ্য নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে পড়াশোনা করে পাশ করে চাকরি পেয়েছে। অযোগ্যদের রক্ষা করতে গিয়ে, কাকর রক্ষা করতে গিয়ে চালগুলোকে কাকর বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, ঠিক ভুল, যোগ্য অযোগ্য, টাকা দিয়ে চাকরি আর যোগ্যতায় চাকরি, এই ফারাকটা এসএসসি যেহেতু নিয়োগ করেছে, এসএসসিকে করতে হবে। না করার মধ্য দিয়ে, কোর্টের নির্দেশ না মান্য করার মধ্য দিয়ে, কথা দিয়েও কথা না রাখার মধ্য দিয়ে কার্যত এসএসসি এবং রাজ্য সরকার যোগ্যদেরকে বঞ্চিত করতে চাইছে। একজন যোগ্যকেও বঞ্চিত করা যাবে না। আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট, এই লড়াইটা চলবে, যোগ্যকে বঞ্চিত করা যাবে না। আমডাঙ্গাতে প্রকাশ্যে গুলি বন্দুক সব তো গোটা রাজ্যে চলছে, আমডাঙ্গাতেও চলছে। বোমাবাজি, তাতে অভিযুক্ত এবং ধরা পড়ে গেলেন, সবাই বুঝতে পারলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি তো আবার ডবল ইঞ্জিন, দাদা এমএলএ, ভাই পঞ্চায়েত সমিতির সভাপতি, ফলে ক্ষমতার তো কোনো শেষ নেই। এবং সেই কারণে সবাই বুঝতে পারছেন তৃণমূলের যা কারবার। তিনি গেছিলেন জামিনের জন্য, জেলা আদালত জামিন খারিজ করেছে। গ্রেপ্তার করা হয়নি কেন? এখনো গ্রেপ্তার করা হয়নি কেন? তৃণমূল দল তাকে বহিষ্কার করেনি কেন? দাদা এবং ভাই দুয়ে মিলিয়ে সর্বনাশ করে বেড়াচ্ছেন এবং মানুষ বীতশ্রদ্ধ। কোথায় তৃণমূল দল? কোনো ভূমিকা নেই। কোর্ট জামিন খারিজ করেছে। সব ব্যাপারেই প্রশ্ন করার কোনো মানে হয় না। পশ্চিমবাংলায় মহিলাদের ক্ষমতায়নের সবচাইতে বড় স্টেপ বন্দোবস্ত করেছিল পশ্চিমবাংলায় বামফ্রন্ট। যখন পঞ্চায়েত চালু হয় 1978 সালে, আপনাদের হয়তো মনে থাকবে, তখন প্রথম দফার পঞ্চায়েত মহিলা নমিনেটেড করা হলো। তারপর থেকে মহিলা রিজার্ভেশন করা হলো, করতে করতে 50% রিজার্ভেশন বামফ্রন্ট মহিলাদের। এবং ক্ষমতায়নের জন্য আর্থিক পাট্টা, যৌথ পাট্টা, স্বামী স্ত্রী যৌথ পাট্টা, বামফ্রন্ট। মহিলাদের ক্ষমতাসীন করা, এবং বামফ্রন্টের আমলে রাত্রে মহিলারা নিরাপদে ঘুরতে পারত কলকাতায়, অফিস কাছারি। তাদের জন্য এই এখনকার সরকার যেমন কি রাত্রি সাথী না কি সব প্রকল্প করে যেসব করতে হয়নি। মহিলাদের নিরাপত্তা, মহিলাদের অর্থনৈতিক
সামাজিক ক্ষমতায়নের প্রসঙ্গ, সেটা আমরা বরাবরই করে এসেছি। এটা নয় যে বাঁকুড়াতে একজন মহিলা সেক্রেটারি হয়েছেন অতএব এটাই একমাত্র তার পরিচয় অথবা তার প্রমাণ, সেটা না। দেবলীনা আমাদের পার্টির নেত্রী, ব্রিগেডেও তিনি বক্তৃতা করেছেন, সবাই জানেন এসব। পার্টির হয়ে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, ফলে জেলা কমিটির সেক্রেটারি হয়নি কিন্তু কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছে। যেহেতু জেলা কমিটির সেক্রেটারি হয়নি, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল, অতএব ক্ষমতায়ন ছিল না। এগুলো যারা বলেন তারা বোকা বোকা বলেন। অন্যান্য দল কি করছে তারা পারলে বুঝুক, কিন্তু আমরা সবসময়তেই মানুষের ক্ষমতায়নের পক্ষে, পিছিয়ে থাকাদের ক্ষমতায়নের পক্ষে, মাইনরিটিদের ক্ষমতায়নের পক্ষে, শিডিউল কাস্টদের ক্ষমতায়নের পক্ষে, মহিলাদের ক্ষমতায়নের পক্ষে আমরা বরাবরটা প্রমাণ করেছি। এগুলো কোনো সৌজন্যের রাজনীতি না। হুমায়ুন কবির MLA তৃণমূল, তিনি প্রশংসা করছেন অধীর চৌধুরীর। শান্তনু ঠাকুর MP মন্ত্রী ইত্যাদি বিজেপি, তিনি প্রশংসা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুণাল ঘোষ, তিনি প্রশংসা করছেন শুভেন্দু অধিকারীর। এই প্রশংসাগুলোর কোনো মূল্য নেই, কারণ যে কুণাল সবচাইতে বেশি প্রশংসা করেন মমতা ব্যানার্জির এখন, সেই কুণাল সবচাইতে বড় চিটফান্ড কাণ্ডের বেনিফিশিয়ারি বলেছিলেন মমতা ব্যানার্জিকে। আর ওরা বোঝেন যে আচ্ছা, তৃণমূল বিজেপি তো প্রায় একই জায়গাতে চলবে, আজকের তৃণমূল কালকের বিজেপি, আজকের বিজেপি কালকের তৃণমূল, ফলে সবাই মোটামুটি একটা পারস্পরিক লাইন ফিট করে রাখছে। গোডাউন যখন একটাই, মাল তৃণমূলই হোক আর মাল বিজেপি হোক, তৃণমূল কালকে বিজেপি হয়ে যেতে পারে, বিজেপি কালকে তৃণমূল হয়ে যেতে পারে। আর হয়তো একটা ইঙ্গিত পাচ্ছেন যে দিল্লিও কোথাও না কোথাও পশ্চিমবাংলায় শিন্ডে খুঁজছে। ফলে বিজেপির নেতা অভিষেকের প্রশংসা করবেন হয়তো শিন্ডে খুঁজবার প্রচেষ্টা। ব্যানার্জি যেরকম যা বোঝেন সেরকম করেন এবং বলেন, করেনও বটে বলেনও বটে। উনি এখন বলছেন যে দিদি আছে বলে উনি আছেন, তাহলে মন্ত্রীদের দেখেও গাপিত্তি নাকি জ্বলে যাচ্ছে, থাকতে ইচ্ছে হচ্ছে না। তো উনি থাকবেন কি থাকবেন না মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, যে মন্ত্রীরা তো সব মুখ্যমন্ত্রীর অ্যাট দি প্লেজার অফ দি চিফ মিনিস্টার। মুখ্যমন্ত্রী অত্যন্ত খুশি হয়ে তাদেরকে মন্ত্রী রেখেছেন। যে মন্ত্রীকে দেখলে ওর গাপিত্তি জ্বলছে, জ্বালা হচ্ছে শরীরে, মুখ্যমন্ত্রীকে বলুন যে দিদি আমি তো তোমার লোক, তো তুমি এই বাজে মন্ত্রীগুলোকে তাড়িয়ে দাও। বলতেও পারবে না, সে সাহসও নেই। আর মুখ্যমন্ত্রী তখন কল্যাণকে আউট করে দেবে। যে অভিযোগটা আসছে যে অক্সিটোসিন যেটা ব্যবহার করা হয় প্রসূতির জন্য, সেইটা সরকার অনুমোদিত কোম্পানির থেকে না কিনে তার বাইরে থেকে কেনা হয়েছে কয়েক লক্ষ টাকার। তা কি টেস্ট হয়েছে? টেস্ট যারা করবে সেই টেস্ট করার সংস্থাকেও তো সরকার তুলে দিয়েছে। গত 14 সাল থেকে 10 বছর হলো এই টেস্টিং ল্যাবরেটরিতে, সেখানে কিন্তু কোনো আধিকারিক নেই। ফুল টাইম বোধহয় 47 না 49 জনের মধ্যে মাত্র 5 জন কর্মচারী, যারা কেমিস্ট, যারা অ্যানালিসিস করবেন, মাত্র 5 জন। তো তারা তো টেস্ট করতেও পারবে না। তাহলে বেআইনিভাবে কিনবো, অননুমোদিত কোম্পানি থেকে কিনবো, হয়তো ব্ল্যাকলিস্টেড কোম্পানি থেকে কিনবো, হয়তো নিষিদ্ধ জিনিস কিনবো, টেস্টও হবে না, তারপর মানুষের শরীরে দেবো। মানুষটা বাঁচবে কি মরবে স্বাস্থ্য দপ্তরের কোনো দায় নেই। মেদিনীপুর মেডিকেল কলেজ আবারও ঘটনা। আর হেলানো বাড়ি, পশ্চিমবাংলার সরকারের ধার ক্রমশ বাড়ছে, মানুষের বিপদ। আর পশ্চিমবাংলার বাড়ি ক্রমশ হেলছে, মানুষের বিপদ। এই পরপর গার্ডেন রিচ, বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরা, বিধাননগর এই সহ এখন মেয়র বলছে অন্তত 30টা বাড়ি। কত বেআইনি নির্মাণের যা ফল, সেই ফলটা ফলছে। আমরা কবছর ধরেই বলে যাচ্ছি, বাড়ি তৈরির সময় তার প্ল্যান, তার মাটি, তার ভিত, তার স্ট্রাকচারাল কম্পোজিশন, এসব তো দেখার কথা। জলাজমি ভরিয়ে তার উপরে যদি বাড়ি হয়, জায়গা না ছেড়ে একটা বাড়ির গায়ে যদি একটা বাড়ি হয়, 5 ফুট রাস্তায় যদি 5 তলা বাড়ি হয়, তাহলে যে বিপদ হতে পারে, এই সমস্ত বিপদের দায় কর্তৃপক্ষের। তারা বেআইনি নির্মাণে ক্রমশ প্রশ্রয় দিয়েছে, আর তার সঙ্গে কাটমানি।
সিমেন্ট, বালি, ইট যত রোদ দিন কাটমানির পরিমাণ তত বেশি হবে। ফলে কাটমানি বেশি মানে বাড়ি ক্রমশ বেআইনি হচ্ছে আর হেলানো বাড়ি হচ্ছে। ধারালো সরকার, হেলানো বাড়ি, বাংলায় এটাই বোধহয় ভবিতব্য। পার্লামেন্টারি ব্যবস্থাটাও কিন্তু ক্রমশ ধ্বংস করা হচ্ছে। জেপিসির মিটিংয়ে বিশৃঙ্খলা, এর আগের দিন আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে কাচের গ্লাস ভেঙেছেন, ছুঁড়ে মারতে গেছেন, যেটা জেপিসি মিটিংয়ে হয় না, এবং তারপর তার হাত কেটেছে, সংবাদ হয়েছিল। আজকেও কোনো একটা বিশৃঙ্খলা হয়েছে, 9 জনকে সাসপেন্ড করা হয়েছে জেপিসির মিটিংয়ে। সাসপেন্ড, যেখানে পার্লামেন্টে 150 জন সাংসদকে সাসপেন্ড করার রেওয়াজ তৈরি করা হয়, সেখানে জেপিসির মিটিংয়েও 9 জন সাংসদকে সাসপেন্ড করার রেওয়াজ তৈরি হয়। এটা সংসদীয় গণতন্ত্রের যে মূল মন্ত্র, মূল নীতি, মূল সূত্র, এগুলোকেই খারিজ করতে চায় দিল্লির সরকার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একতরফা নিজের মতো করে চলবে, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতির ধার ধারবে না। এটা খুবই বিপজ্জনক হচ্ছে আমাদের দেশের সংবিধানের জন্য। নারায়ণ গোস্বামী, তাকে তৃণমূল কংগ্রেস শোকজ করেছে, আপাতত শোকজ। তারপরে কি হবে কেউ জানে না। নারায়ণ গোস্বামী তৃণমূলের নেতা, এমএলএ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি, স্বরূপনগর। নানান গল্প ওখানে আছে, নানান দুষ্কৃতি, দুর্নীতি, নানান গল্প আছে। সেখান থেকে উঠে এসে এখন তিনি মারাসা, দশকনগর ইত্যাদি ইত্যাদি। কি করলেন ওটা? ওটা একটা সাধারণ মানুষও যদি পাবলিক প্লেসে ড্যাসে উঠে ওই রকম ব্যবহার করেন, তাহলে গ্রামের মানুষ ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়। আর জেলা পরিষদের সভাধিপতি, তৃণমূলের হিম্মত হলো না ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে। দারুণ শৃঙ্খলা, 3টে না 4টে না 6টা শৃঙ্খলা রক্ষার কমিটি হয়েছে, একটা শোকজ। তৃণমূল কার্যত দুর্নীতি, দুষ্কৃতি এবং অসভ্যদের দলে পরিণত হয়েছে, এটা তার প্রমাণ। এর উপরেও একটা বাড়িতে যেভাবে হামলা হয়েছে, তাতে মানুষ স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হবে। একটা পরিচিত নবাব পাতাউদি, সবাই জানেন, সেই পরিবার, শর্মিলা ঠাকুরের ছেলে, ফিল্ম আর্টিস্ট ইত্যাদি ইত্যাদি, পরিচয়ের দরকার নেই। সেখানে পর্যন্ত যেরকম ভাবে হেনস্থা, আক্রমণ ইত্যাদি ইত্যাদি হলো, হাসপাতালে ভর্তি হতে হলো, এটা নিয়ে দেখছি বিজেপির নেতারা কুকথা বলছেন। মহারাষ্ট্রের বিজেপি নেতারা সন্দেহ প্রকাশ করছেন, কেউ কেউ কুকথা বলছেন। যে কোনো বিষয়ের মধ্যে রাজনীতি এবং গন্ধ খোঁজাটা, এটা বিজেপি নেতারা বন্ধ করুন। সব ব্যাপারে গন্ধ খুঁজতে হবে, নিজেদের দিকে তাকাক, চেহারাটা দেখবে একেবারে কিম্ভূত কিমাকার বিজেপি। এই এবং রাজ্যের সরকার দুজনে মিলিয়ে অভয়া কাণ্ডে সর্বোচ্চ শাস্তি চেয়ে কোর্টে গেছেন। কোর্ট স্বাভাবিক কারণেই তুলোধরা করেছে। তদন্তের দায়িত্ব ছিল কার? কলকাতা পুলিশ তদন্ত ধামাচাপা দিয়েছে, তথ্য প্রমাণ লোপাট করেছে সরকার। না বুঝবার কোনো কারণ নেই, তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে, সবাই বুঝতে পারছেন। তড়িঘড়ি মেয়েটির মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হলো, যাতে সেকেন্ড আরেকবার কোনো তদন্ত, ময়না তদন্ত করার মধ্য দিয়ে সত্যের কাছাকাছি যাবার সুযোগ না থাকে। তেমন করে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন একজনই মূল আসামি। সেই মূল আসামিকে ধরে এবার তাকে যদি ফাঁসি তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যায়, যত তাড়াতাড়ি ফাঁসি দেবে তত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী বাহিনী খানিকটা ভরসা পাবেন। সেই কারণেই সর্বোচ্চ শাস্তি ইত্যাদি ইত্যাদি বলে নানা কথা বলা হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে সিবিআই একমত। কেন? কারণ রাজ্য সরকার যে অপদার্থতার তদন্ত করিয়েছে, সিবিআই সেই তদন্তেই ভরসা করেছে। অপরাধ যেমন রাজ্য পুলিশের, তেমন অপরাধ তার চাইতে বেশি সিবিআই এর। সিবিআই দিল্লিওয়ালাদের কথায় মমতা ব্যানার্জিকে খুশি রাখতে চেয়েছে। এখন বুঝে গেছে যেটা খুব বিপজ্জনক কাজ হয়েছে, কারণ তদন্তটাই একেবারে ছেলে মানুষই করা হয়েছে। ছ্যাবলামো শব্দটা বললে কি অন্যায় বলা হবে? ছ্যাবলামো করা হয়েছে। বন্দ্যোপাধ্যায় স্পিকার, তিনি আজকে সেবাশ্রয় নাকি একটা অভিষেক ব্যানার্জির যে কি প্রকল্প নাকি করেছেন, ডায়মন্ড হারবার মডেল, তা নিয়ে বিস্ফোরক কথা বলেছেন। এই কথাগুলোই তো আমরা বলছিলাম, আমরা তো এইটাই বলছিলাম যে পশ্চিমবাংলার 42 জন এমপি, একজনের জন্য স্পেশাল কেন? তৃণমূলের বোধহয় 29 জন না কজন এমপি, বাকি তৃণমূলের এমপিরা তারা ফালতু, আর একজন এমপি সব, যেহেতু তিনি রাজপুত্তুর রানীমার পরিবার বলে, এ কখনো হয়, চলে?
এবং সেখানে ব্যক্তিগত উদ্যোগে যে কেউ যে কোনো কাজ করতে পারেন। বহু মানুষ ব্যক্তিগত উদ্যোগে কাজ করেন লোকের সুবিধার্থে, এরকমভাবে সামাজিক মনোভাব বহু মানুষ নেন, কিন্তু এটা তো তা না। কোথাকার টাকা? অন্তত 100 কোটি টাকার প্রজেক্ট, সেই টাকাটা কে দিচ্ছে? কোথা থেকে আসছে? কোন তোলাবাজির টাকা? কোন বালি পাচারের টাকা? কোন সোনা পাচারের টাকা? কে জানে? এবং সেখানে গোটা সরকার ঝাঁপিয়ে পড়েছে, সরকারের ডাক্তার, সরকারের ব্যবস্থাপনা, সরকারের জিনিসপত্র। কি করে হলো? এবং তার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে আসলে রাজ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে। সেই কারণে সরকারি ব্যবস্থাপনা কিছু নেই বলে সেবাশ্রয় না কি একটা বলে ভাইপো লাগিয়ে দিয়েছেন। এটা সরকার বদনামি হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা বদনামি হচ্ছে, ডাক্তার এবং গোটা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, আর সরকারের পয়সায় পিসির ভাইপোকে পুষ্ট করা হচ্ছে। এটা বিপজ্জনক হচ্ছে।